ডক্টর কলিমুল্লাহ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, দুদিন আগে আমরা বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা দেখে অনেকের মতো আমি একটু আসলে অতটা বিস্মিত হয়েছি তার কিন্তু বলবো না, কিন্তু আমি বিস্মিত হয়েছি অন্য একটা কারণে। এই সরকারের আমলে যে কারোর বিরুদ্ধে মামলা হতে পারে। হত্যা মামলা 200-300 আসামিও হচ্ছে। যারা হত্যা মামলা আসামি হচ্ছে তারা দেশেও থাকে না, তাও আসামি হচ্ছে। যাদেরকে ধরা হচ্ছে, কারো জামিন হচ্ছে না। নিশ্চয়ই আমরা অত্যন্ত সুবিচারের একটা নমুনা এখানে দেখছি। কাজে এই মামলা হতে পারে, এটা আমি অবাক হইনি। কিন্তু যখন সেই মামলা আপনার নাম সহ আরো কয়েকজনের নাম দেখলাম, এবং কেবল আপনারই ছবি দেখলাম কোনো কোনো মিডিয়াতে, আর কোনো ছবি দেখলাম না, তখন বিষয়টা নিয়ে আমার মনে হলো আপনাকে একটু জিজ্ঞাসা করি, কি অপরাধ আপনি করেছেন? যদি একটু সংক্ষেপে বলেন যে কি দুর্নীতি আপনি করেছেন যে দুদক আপনার বিরুদ্ধে এতদিন পরে মামলা করলো। এটা কি এতদিন পরে মামলা করলো, নাকি আগেই মামলা ছিল, সেই মামলা নতুন করে উঠালো? আমি বিষয়টা জানি না, মিডিয়াতে এগুলো লেখা হয়নি। আপনি কি একটু পরিষ্কার করতে পারবেন? তবে একটা অনুরোধ, একটু ছোট করে করবেন, কারণ আপনার জন্য আরো অনেক অনেক প্রশ্ন আছে। ধন্যবাদ। দেখুন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আমি চতুর্থ উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে 4 বছরের জন্য সেখানে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সঙ্গে আমি আরো 3 জন সেনা কর্মকর্তাকে নিয়ে গিয়েছিলাম। তারা অবসরপ্রাপ্ত। কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, তিনি রেজিস্ট্রার হিসেবে গিয়েছিলেন। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তিনি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গিয়েছিলেন। এবং কর্নেল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনোয়ার, তিনি 5th লং কোর্সের সিনিয়র অফিসার, তিনি গিয়েছিলেন প্রজেক্ট ডিরেক্টর হিসেবে। তো এই টিম আমরা কাজ করেছিলাম ওই চিন্তা থেকে। তৎকালীন সরকার আমাদের সেখানে পাঠিয়েছিল এই জন্যে যে এই বিশ্ববিদ্যালয়টি আপনার আকণ্ঠ নিমজ্জিত ছিল নানান অনিয়ম, দুর্নীতি এবং ব্যত্যয়জনিত কারণে এটি রীতিমতো রুগ্ন হয়ে গিয়েছিল। আমাদের দ্বিতীয় উপাচার্য হিসেবে যিনি গিয়েছিলেন প্রফেসর জলিল ডেপুটেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তিনি একদিন কম 4 বছর সেখানে মোতায়েন ছিলেন। তাকে দুর্নীতির কারণে একদিন আগে অব্যাহতি দিয়েছিল তৎকালীন সরকার। তিনি প্রায় 100 ব্যক্তিকে একদিনে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন। এই অভিযোগে তার নামে মামলা হয়েছিল দুদককে, এবং সেই মামলার সূত্র ধরে তিনি জেলও খেটেছেন। এবং এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয়ের ইমেজ হেড করে দিয়েছে। তো সেই কারণে তৃতীয় উপাচার্য যিনি আসলেন, আমারই সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরুন নবী, তার আমলে পুরোটা সময় অস্থির একটা সময় কেটেছে। কিছুদিন পর বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। তারপরে আপনার সেখানে তাকে ঘেরাও করে 7-8 দিন আটকে রাখা হতো। ইলেকট্রিসিটি, পানি, গ্যাস এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তাকে রীতিমতো আপনার কোর্স করে যে দাবিগুলো তারা নিয়ে আসতেন, তারা মানে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক বা ছাত্ররা, তাকে বাধ্য করা হতো। এবং তিনি একটা পর্যায়ে মাঝে মাঝে চলে যেতেন ঢাকায় অনির্দিষ্টকালের জন্য, বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে। এরকম একটি পটভূমিতে আমি তখন বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর উপ উপাচার্য বা প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলাম অন ডেপুটেশন। এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত। এবং সেই জন্যে চিন্তা করা হলো যে এই রুগ্ন বিশ্ববিদ্যালয়টিকে বিইউপির মডেলে পরিচালনা করা যায় কিনা। আমাকে সেই জন্য 3 সেনা কর্মকর্তা সহ সেখানে নিয়োজিত করা হয়। আমি গেলাম এবং ডে 1 থেকে আমি ভর্তি বাণিজ্য এবং চাকরি বাণিজ্য বন্ধ করার ব্যবস্থা করলাম। 13 জনকে, এটা আপনার 17 দিকে হবে, 17, 18, 19, 20, 17 শেষ দিকে হয়তো। তো আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন করি। আপনি যে বলেন মিস্টার জলিলকে, তার বিরুদ্ধে দুদকের অভিযোগ ছিল এবং সেই মামলা হয়েছে এবং তিনি জেলও খেটেছেন। কিন্তু উনি তো জেল খেটেছেন হাসিনা সরকারের আমলে। জি। তো সেটা ওই সময় দুদক কি স্বাধীন ছিল? ওই সময় দুদক কি সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নে খুব তৎপর ছিল না? আপনার কি মনে হয়? যদি নাও মনে হয়, সবার নাকের ডগায় তিনি কি করে প্রায় 300-র বেশি লোককে একদিনে চাকরি দিলেন? এটা কি সম্ভব? অসম্ভব একটা বিষয় না? আচ্ছা, ঠিক আছে। এবং অভিযোগ ছিল অর্থের বিনিময়ে তিনি এই কাজটি করেছেন এবং তার কন্যার কাছে আপনার টাকাগুলো কানাডায় পাঠিয়ে দিয়েছে, এই অভিযোগটা ছিল। তো যাই হোক, এটা তো টাকা উদ্ধার হয়েছিল সেটা আমার জানা নেই, সম্ভবত না। ওকে,
তো এখন যে বিষয়টা, এই সেনা শৃঙ্খলা কার্যকর করার একটা চিন্তা থেকে এরকম একটা টিম সেখানে পাঠানো। জি। আমি সেই টিম লিডার হিসেবে গিয়েছি এবং প্রথমেই যেটি করেছি, ভর্তি বাণিজ্যটা বন্ধ করে দিয়েছি। 5 লক্ষ টাকার ভাড়া হিসেবে প্রক্সি পরীক্ষা দেওয়ার জন্য ভালো ছাত্রছাত্রীরা অন্য জায়গা থেকে আসতেন, এসে পরীক্ষা দিতেন। দু একজন মাঝে মধ্যে ধরা পড়ে গেলে 10-15 হাজার টাকা উৎকোচ দিয়ে ছাড়া পেয়ে যেতেন। তারপরেও তাদের 4,80,000 বা 85,000 বা 90,000 টাকা লাভ থাকতো। তো এই রমরমা ব্যবসাটা আমি সেনা বন্ধুদের পরামর্শ নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে দিলাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম, তাৎক্ষণিকভাবে বিচার এবং কারাদণ্ড। এরকম 13 জনকে কারাদণ্ড 1 বছরের জন্য দিয়ে দেওয়ার ফলে এটা এমন চাউর হলো যে এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল। তারপরে মনোযোগ দিলাম চাকরি বাণিজ্যে। লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা বিক্রি হতো 20 লাখ টাকায়, কর্মচারী বিক্রি হতো 2 ভাগে, পরিচিত হলে 5 লাখ, অপরিচিত হলে 10 লাখ। এইটি বন্ধ করার জন্য আবারও আমাদের সেনা বন্ধুদের পরামর্শ আমি একটা ক্লজ জুড়ে দিলাম। রিক্রুটমেন্টের জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হতো সেখানে, আর কোনো বিশ্ববিদ্যালয় এটা ছিল না আগে পরে, যে কোনো ধরনের তদবির লিখিত বা মৌখিক তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আপনি আবেদন করতে পারেন। সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা বলতাম যে সেটি হচ্ছে, যে অর্থ আপনি বেতন হিসেবে নিয়েছেন ফেরত দিতে হবে এবং আপনার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হবে। তো এইরকম একটি পটভূমিতে আপনার চাকরি বাণিজ্য একদম জিরো করে ফেলেছিলাম। আমি উদাহরণ মামলা হলো কি দিয়ে? ভালো কাজ করেছেন। আমি আসছি। আপনার এই অভিযোগটা কি? আমার পার্শ্ববর্তী আমাদের সেখানকার যে কনস্টিটিউয়েন্সি, সেখানের আপনার মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি পর্যন্ত 8 বার তদবির করলেন, টেক্সট মেসেজ পাঠালেন, ফোন করলেন, কথা বললেন, আমি কোনোটাই আমলে নিলাম। তারপরে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মেম্বার আকম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি 3 বার তদবির করেছেন। এরকম ভাবে পালাক্রমে অনেকে, কারো কথা আমি শুনি। তো ফলে অনেকে এফেক্টেড হয়েছেন, রাগান্বিত হয়েছেন যে লোকটা ইগনোর করছে আমাদের। তারপরে আমি একটু মাঝখানে থামাচ্ছি আপনাকে। আপনি তদবির শুনেন নাই বলে এমন 2 জন লোকের নাম বললেন যে লোকগুলো কিন্তু এখন এর প্রতিবাদ করার মতো অবস্থায় নাই। আপনি এমন লোককে সাক্ষী মানলেন যিনারা এখন উপস্থিত নেই। আমার কাছে এখনো টেক্সট মেসেজ আছে মাননীয় সাবেক স্পিকার এক, এবং এই কথাগুলো আপনাকে যা বলছি আমি পাবলিকলি, আমি দায়িত্বরত থাকা অবস্থায় আমার রেজিস্ট্রার সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লাইভ প্রেস কনফারেন্স করেছিলাম প্রায় 14টা ইলেকট্রনিক মিডিয়াকে সামনে নিয়ে। এবং এই দুটি কারণে অনেকেরই এই যে সুবিধা প্রাপ্তির যে ব্যাপারটা, সেটা এফেক্টেড হয়ে যায় এবং জিরো হয়ে যায় বিষয়টা। এবং তারপরে আমি প্রথমে শুরু করি, নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, নাহিদ মহোদয় যখন শিক্ষামন্ত্রী ছিলেন, তখন পরবর্তীতে দীপুমণি এই দায়িত্ব পেলেন। পাওয়ার পরে তিনি নানান রকম ভাবে রিকোয়েস্ট, অনুরোধ এগুলো শুরু করলেন। আমি কোনোটাই গ্রাহ্য করলাম না। না করার কারণে তিনি কুপিত হন এবং সেখানে বঙ্গবন্ধু পরিষদের যিনি সচিব হিসেবে, সেক্রেটারি হিসেবে কাজ করছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, মশিউর রহমান, তারপর আপনার আবার থামাই, মাঝে মাঝে আপনি থামাবো, কিছু মনে করবেন না। আপনি খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেন, কিন্তু আমার দর্শকরা নাও বুঝতে পারে। এই কুপিত হন মানে কি, একটু যদি বুঝিয়ে বলতেন। কুপিত হওয়া মানে হচ্ছে রাগান্বিত হওয়া, বিরক্ত হওয়া। ঠিক আছে, বলুন আবার আপনি। এখন মশিউর রহমান কে লাগিয়ে দিলেন যে তুমি তাকে বিরক্ত করা শুরু করো, নানান রকম ঝামেলা তৈরি করো। তারপর আপনার ছাত্রলীগের আমাদের এখানে কমিটি ছিল না, সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন। যিনি প্রেসিডেন্ট জনাব তুষার, তাকে আপনার আমরা চাঁদাবাজির অ্যাটেম্প নেওয়ায় আমাদের প্রকল্পে, যে উন্নয়ন প্রকল্প, সেখানে সন্ধ্যার সময় একদিন তিনি এসে চাঁদা দাবি করলেন সংশ্লিষ্ট ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। তারা আমাকে পরে রাতের বেলা যখন জানালেন, আমি সঙ্গে সঙ্গে রাত 1:30টার সময় কাছাড় থানার তৎকালীন ওসি মহোদয়কে ডেকে আমি মামলা রুজু করার জন্য বললাম। তিনি কোনোভাবেই পরের দিন আলো ফোটার আগে করতে চাচ্ছেন না। পরে শেষ পর্যন্ত তাকে রীতিমতো পারসুয়েট
করে বাধ্য করে আপনার ডায়েরি করলাম ছাত্রলীগের তৎকালীন সভাপতির বিরুদ্ধে। এবং তার কিছুদিন পরে আইজিপি মহোদয় জাভেদ পাটোয়ারি এসেছিলেন আমাদের এখানে মোটিভেশন একটা লেকচার দিতে, সেখানেও কিন্তু তাকে পারসুয়েট করবার চেষ্টা করেছিলেন সংশ্লিষ্ট সভাপতি ছাত্রলীগের, কিন্তু কোনোভাবেই সেটা আর কিছু করতে পারেন। তো যাই হোক, এই যে সাহসটা আমি দেখিয়েছিলাম, পরবর্তীতে যেটা লক্ষ্য করলাম, আমরা এখানে যে বিশেষ উন্নয়ন প্রকল্পটি সেটি আপনার শুরু হয়েছে আমার আগের তৃতীয় উপাচার্য যিনি ছিলেন প্রফেসর নূর নবীর সময়। পরে আমরা যখন খোঁজ খবর নিলাম আমার দায়িত্বকালীন সময়ে, দেখলাম যে ধরুন 10 ফিট বাই 10 ফিট ভিত্তি এই জায়গার উপর দেওয়ার কথা, সেখানে তিনি 100 ফিট বা 100 ফিট জায়গা নিয়ে মাটির নিচে প্রচুর অর্থ ব্যয় করে ফেলেছেন। এবং আপনার একনেক কর্তৃক যে নকশাটি অনুমোদিত হয়েছিল সেটির ব্যত্যয় ঘটিয়ে ফেলছেন সিরিয়াসলি, এবং প্লিন্থ লেভেল পার করে ফেলেছেন, মাটির উপরে চলে এসছে কাজ। তো সেই সময় এরকম একটি পরিস্থিতি কিভাবে আমরা কাজ করব? আমরা তখন কমিটির বৈঠক করে সিদ্ধান্ত নিলাম যে এখানে এই পরিস্থিতি আমাদের তো কাজটা শুরু করতে ফেলে রাখা যাবে, প্রতিষ্ঠানের কাজ, নাথিং পার্সোনাল। তো আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যারা রেলেভেন্ট, আপনার যিনি আপনার পরামর্শক ছিলেন, তারপরে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, সর্বত্র আমরা চিঠি দিয়ে জানালাম এই পরিস্থিতি, এবং আপনার পত্রিকায় বিজ্ঞপ্তিও দিলাম, গণবিজ্ঞপ্তি, যে এহেন পরিস্থিতি, আমরা এইরকম একটি পটভূমিতে কাজ করতে চলেছি। এবং সেইভাবে সবাইকে জানান দিয়ে আমরা কোনো রেসপন্স পেলাম না, যে কেউ বলেননি যে কাজ বন্ধ করেন বা এইভাবেই রাখেন। তো সবার একটা প্রেশার ছিল যে উত্তরবঙ্গের বাতিঘর এটা এভাবে পড়ে থাকবে, একটা ছাত্রী হল, তারপরে একটা ইনস্টিটিউট। তা আমরা কাজ শুরু করে দিলাম। লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার তিনি দায়িত্ব নিলেন, একদম মিলিটারি স্টাইলে, কোনো রকমের ঝামেলা করা যাবে না, দ্রুততম গতিতে কাজ চললো। তো এই বিষয়টি দীপুমণিকে আমাদের পরামর্শক মঞ্জুর কাদের তিনি জানালেন যে এই সিচুয়েশন। তো উনি ভাবলেন যে ভালো মৌকা পাওয়া গেছে, তো উনি বললেন যে এখানে যেহেতু ব্যত্যয় ঘটেছে, সুতরাং আপনারা কাজ এই পর্যায়ে বন্ধ করে দেন। তা আমরা তৎকালীন শিক্ষা সচিব মহোদয়, যিনি পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাকেও আমরা জানান দিলাম ফর্মাল মিটিং এ, এবং তিনিও বললেন না, কাজ বন্ধ করা যাবে না, চলতে থাক। পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব তিনি ওখানে গিয়েছিলেন, তিনিও দ্রুতগতিতে কাজ সম্পূর্ণ করার জন্য বললেন। তারপরে এদিকে দেখলাম যে দীপুমণি পারসিস্টেন্টলি অসহযোগিতা করছেন। তো আমাদের হাতে সরকারের 18 কোটি টাকা ছিল, তো সেইটি এই পরিস্থিতিতে আমরা পুরোটা টাকা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দিয়ে দিলাম, পাবলিক কোনো মানি আর থাকলো না। তো ইতিমধ্যে কাজ শুরু করার কারণে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো বিপুল পরিমাণে স্ট্যাক করা আছে। ঠিকাদাররা বললেন যে স্যার, এটা তো সরকারি প্রতিষ্ঠান, আপনার ব্যক্তিগত কোনো কিছু না, আমাদেরকে কাজটা চালিয়ে দিতে দেন, আমাদের যে জামানতের টাকা আছে সেটি আমাদের টাকা, সরকারের টাকা নয়, আমরা আজ হোক কাল হোক টাকা ফেরত পাবোই, এটা গ্যারান্টেড। সেভাবেই আমাদেরকে টাকা জমা দিতে হয়েছে। আর প্রথম বছর এই টাকা 50% পর্যন্ত যদি প্রয়োজন হয় বিশেষ জরুরি কারণে ব্যবহার করতে পারেন, বাকিটা রেখে দিতে হবে। কিন্তু আমি তো সেই 2-3 বছর পার করে ফেলেছি বাই দ্যাট, কারণ তাদের নিয়োগ হয়েছে যে আমানতরা জমা দিয়েছেন আগের ভাইস চ্যান্সেলর, এবং তিনি 4 বছর মেয়াদী ছিলেন। তো ফলে এখন সেইটা যদি আমরা ব্যবহার করি কিছু বলার নেই কারণ। তো আমি তখন কমিটির মিটিং করে সিন্ডিকেটকে জানিয়ে সকল লেভেল অতিক্রম করে আমি কাজটা করতে দিলাম। এরপরে যে ব্যাপারটি দাঁড়ায়, এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, আমার মনে হয় সম্ভবত আপনাকে এই অভিযোগেই আপনার বিরুদ্ধে মামলাটা হয়েছে, যে কোনো ঠিকাদার যখন কোনো একটা কাজ করেন তখন ওনার এখানে কিন্তু একটা পারফরমেন্স গ্যারান্টি থাকে, একটা টাকা ওনারা জমা দেন। জামানতটা দেওয়া হয় এই কারণে যে ওনার কাজটা হয়ে যাওয়ার পর যদি কোনো ব্যত্যয় ধরা পড়ে, যদি কোনো সমস্যা ধরা পড়ে, সেই টাকাটা আপনি বাজেয়াপ্ত করে এই কাজটা আপনি করতে পারবেন, এবং তার জন্য একটা এখন এই জামানতের টাকা আপনি কি ভিসি হিসেবে তাকে তুলে নিতে দিতে পারেন নাকি আইনানুগ? সেটি হচ্ছে আমাদের যে কমিটি ছিল, পরামর্শক এবং অন্য যারা মেম্বার, সবাই বললেন যে এই পরিস্থিতিতে কাজ তো নষ্ট হয়ে যাবে, সব জিনিসপত্রগুলো পাবলিক টাকায় কেনা, এই সরঞ্জামগুলো নষ্ট হয়ে যাবে, এটা তো মাসের পর মাস ফেলে রাখা যাবে, এটা স্বাভাবিক, সিমেন্ট নষ্ট হয়ে যাবে। সেই কারণে প্রতিষ্ঠানের স্বার্থে, জনস্বার্থে, জনগণের অর্থের অপচয় রোধ করার জন্যই কিন্তু আমি
প্রতিষ্ঠান প্রধান হিসেবে সবাইকে নিয়ে পরামর্শ করে আনুষ্ঠানিক বৈঠক করে সিন্ডিকেটকে অবহিত করে কিন্তু কাজটা করেছি। সিন্ডিকেট হচ্ছে সর্বোচ্চ বডি আচ্ছা, বিশ্ববিদ্যালয়। এটা আমার কাছে ক্লিয়ার, আমি এখানে আর ডিটেলে যাচ্ছি না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগগুলো দুটো তিনটা অভিযোগ বলি। এক হলো ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন আপনি। সেটি করেছিলেন আমার আগের ভাইস চ্যান্সেলর, আমি না। আমি তো বললাম তাহলে আপনি না, ওকে ফাইন। 30 কোটি টাকার ঊর্ধ্বে চুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সম্পাদন করেছেন, এই কাজটি করেছেন আগের ভাইস চ্যান্সেলর। ওকে ফাইন। কারণ তিনি তো কাজটা শুরু করেছেন। আরেকটা হলো ঠিকাদারকে লোন প্রদানের জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন করেন, এটা আপনি করেছেন। লোন মানে হচ্ছে ওই যে জামানতের টাকা, সেটি আমি বলেছিলাম আপনারা প্রতিষ্ঠানের সাথে কাজটা চালিয়ে যাওয়ার জন্য। ওই কাজটা কি এখন শেষ হয়েছে? ওই কাজটা এখন কি? আমার জানা মতে আমার টেনিয়র শেষ হয়েছে, তারপরে আরো দুজন উপাচার্য নিযুক্ত হয়েছেন, তারা সেভাবে ফেলে রেখে দিয়েছে। ওটা এখনো শেষ হয়নি? না, আমার জানা মতে শেষ হয়নি। ওকে, তার মানে একটা কাজটা এখনো অসমাপ্তই রয়ে গেছে। ওই কাজটা, আপনার এই কাজগুলো, এই সিদ্ধান্তগুলো যথাযথ ছিল কিনা এটা কিন্তু এখনো আমরা প্রমাণ করতে পারছি না, যেহেতু কাজটা শেষই হয় নাই। অসমাপ্ত কাজ দিয়ে আমরা কি আলোচনা করবো? এখন এগুলো এক্সপেক্টেড যে এটা কন্টিনিউ করবে, যিনি যখন দায়িত্বে থাকবেন তিনি জনস্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে কাজগুলো এগিয়ে করেননি তো আপনার পরবর্তী, এটা তাদের ব্যর্থতা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা মোটামুটি একটা আপনার বক্তব্যটা পেলাম। এখন প্রশ্ন হলো, দুদক যে আপনার বিরুদ্ধে মামলাটা করলো, এই মামলাটা তারা কবে করেছে? এটা কি আপনার কোনো বক্তব্য নিয়েছে? আমরা যতটুকু জানি, দুদক যখন আমার মনে আছে যখন ছাগল কাণ্ডে মতিউর রহমানের কথা বলা হলো, তখন কিন্তু দুদক তাকে নোটিশ করেছিল যে আপনার বক্তব্য এসে জানান। বেনজির কেউ কিন্তু দুদক নোটিশ করেছিল, আপনারা এসে জানান। তখন বেনজির তাদের কাছ থেকে 1 মাস সময় নিয়েছিল, দুদক তাদেরকে সময়টা দিয়েছিল। তো আপনাকে কি দুদকের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হয়েছিল? আমি অন্যদের কথা জানি না, আমি কোনো নোটিশ পাইনি টিল টু ডেট। ঠিক আছে, তাহলে আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার উকিলদের সঙ্গে কথা বলেছেন এর মধ্যে? এখন কোনো কাগজপত্র ছাড়া। তার মানে এখন আপনার কাছে কোনো কাগজপত্র আসেনি, কিন্তু পত্রিকা মারফত আপনি জেনেছেন বা টেলিভিশন মারফত জেনেছি। আচ্ছা, আপনি বিভিন্ন সময় মানুষের অধিকার নিয়ে কথা বলেন। আপনার কি মনে হয় যে আপনাকে কোনো কাগজ না দিয়ে, আপনার সঙ্গে এই ব্যাপারে আপনার মতামত না নিয়ে, আপনার জবাবদিহিতার সুযোগ না দিয়ে যদি পত্রিকায় আগাম দিয়ে দেওয়া হয়, অথবা যদি মিডিয়াতে দিয়ে দেওয়া হয়, মিডিয়াতে অনেক লোক দেখে, লোকে আপনাকে চেনে, আপনি কি এটা কি আপনার জন্য মানে মানহানিকর বলে মনে করেন? ডেফিনেটলি এক ধরনের সোশ্যাল স্টিগমা আরোপ করার চেষ্টা, যেটা এর আগে দীপুমণি করবার চেষ্টা করেছিলেন। তিনি নানান ভাবে লোকজনদের ইনভলভ করেছিলেন, একটা প্লেন চার্টার করে নেপালের কাঠমান্ডুতে প্রায় 100 সংবাদকর্মীকে নিয়ে তাদেরকে এন্টারটেইন করে তারপর আমার পিছনে বলেছিলেন যে একই সংবাদ বারবার করতে থাকো এবং বলো যে তাকে পাওয়া যায় না, সে কর্মস্থলে থাকে না ইত্যাদি। এবং সে এই তথ্য বারংবার বলতে বলতে গোয়েবলীয় কায়দায়, মানে 100 বার মিথ্যা কথা বললে সেটা যেমন প্রতিষ্ঠা করার একটা স্পেস তৈরি হয়ে যায়, সেরকম একটা মানে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করা। জি, এই বিভ্রান্তি কিন্তু আমরাও দেখেছি, আমরাও শুনেছি, আমরাও বিভ্রান্ত হয়েছি। এবং আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একজন মোটামুটি বিখ্যাত এবং আলোচিত লোক, একসময় অতিরিক্ত সচিব ছিলেন এবং খুবই ন্যায়নিষ্ঠ সচিব হিসেবে তার একটা পরিচিতি ছিল, মিস্টার মাহবুব কবির মিলন। উনি আজকে একজন স্ট্যাটাসে একটা মন্তব্য করেছেন আপনার সম্পর্কে। উনি সেখানে লিখেছেন, আমি কোট আনকোট আপনাকে পড়ে শোনাই। এই ভদ্রলোক, মানে আপনি আর কি, এই ভদ্রলোক সেখানকার ভিসি ছিলেন, থাকতেন ঢাকায়, প্লেনে ঢাকা থেকে গিয়ে ক্লাস বা কাজ করে সন্ধ্যায় আবার প্লেনে ঢাকায় চলে আসতেন। সৈয়দপুর এয়ারপোর্টে আর্মির এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে রিসিভ করতেন। এই যে উনি তো একজন, মানে আমি মনে করি উনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই নয় কি? উনি বাংলাদেশের দুর্নীতি নির্মূল করার কিছু প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন বলে আমরা শুনেছি। তো ওনার মতো ব্যক্তি যখন এ ধরনের কথা লিখেন, তখন মানুষ তো বিশ্বাস করতেই পারে। মানুষ যদি বিশ্বাস করে, সেই বিশ্বাসের বিপরীতে আপনি কি বলবেন? আমি যেটি বলবো, এখানে কিছু সত্যের অপলাপ আছে। আমি নিয়মিত এই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় পরিচালনা অফিস টাইমে দিনের বেলা সেখানে থেকেছি। প্রতিদিন যে ফাইলগুলো আমার স্বাক্ষর করা দরকার সেটা আমি সেদিনই ডিসপোজ করে দিয়েছি।
সন্ধ্যার সময় আমি চলে এসেছি ঢাকায়, এসে আমাদের এখানে যে লিয়াজ অফিস ছিল সেখানে আমরা যে বুনিয়াদী প্রশিক্ষণ 6 মাস ব্যাপী কর্মচারী কর্মকর্তা শিক্ষক, সেগুলো রাত 12টা পর্যন্ত প্রতিদিন নন স্টপ, এমনকি উইকেন্ড গুলোতেও আমরা পরিচালনা করেছি এবং জানের উপর দিয়ে সেটা গেছে। আমি 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করেছি। করে কেন করেছি? জনস্বার্থে করেছি, প্রতিষ্ঠানের স্বার্থে করেছি, এবং আমাকে একটা মিশন নিয়ে পাঠানো হয়েছিল যে এটি বিউপির মডেলে পরিচালনা করার চেষ্টা করতে হবে, এটাকে লাইনচ্যুত অবস্থায় আছে, ট্র্যাকে তুলতে হবে। এখন এই কারণে এই পদ্ধতির আশ্রয় নিয়েছিলাম, এই জন্য আমি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে টাকা পয়সা নিইনি। যেটি হয়েছে, যেই কথাটি তিনি বলবার চেষ্টা করছেন, সত্যের অপলাপ আছে। আমার সাবেক পিএইচডি ফেলো লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর, তিনি তার লাস্ট পোস্টিং ছিল এস কমান্ডেন্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ। তিনি অবসরের পরপরই আপনার এই রিজেন্ট এয়ারওয়েজ নামে একটি এয়ারলাইনারের সিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এবং যখন দেখলেন আমি ডেপুটেশন আবার পরিবর্তন করে চলে গেছি রংপুরে, তখন উনি বললেন যে ভাই, আমার স্বার্থেই আপনাকে আমার নিয়মিত ঢাকায় দরকার, আমার ডিগ্রিটা তো, থিসিসটা তো শেষ করতে হবে। তো সেই জন্য তিনি যেটি করলেন, আমাকে মৌখিকভাবে বললেন, নাও অন আপনার অনারে আমি রিজেন্ট এয়ারওয়েজ এর কানেক্টিং ফ্লাইট সেখানে ছিল না, সেটা চালু করে দিচ্ছি সৈয়দপুরে, এবং একটা আয়োজন করে আপনাকে দিয়ে চিফ গেস্ট হিসেবে সে ফিতা কেটে এই শুভ উদ্বোধন সূচনা করব, এবং পরদিন থেকে আপনি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুধুমাত্র ট্যাক্সের পয়সাটা দেবেন, প্রায় বিনা ভাড়ায় বলতে গেলে, নামমাত্র মূল্যে আপনি যাতায়াত করুন, বাস ভাড়ার চেয়ে কম। তো ইটস আ হেভেন্স হ্যালো। আমি চিন্তা করলাম যে এইটা আমি জনগণের অর্থ ব্যয় না করে, নিজের পকেটের টাকা খরচ করে অ্যাফোর্ড করা মুশকিল, এটা যদি আমি করতে পারি প্রতিষ্ঠানের স্বার্থে, এবং ঢাকায় এসে প্রায় প্রতিদিনই একটা দুটো আপনার স্টুডিওতে গিয়ে টক শো করেছি, সেখানে একটা পারিতোষিক জানেন যে পাওয়া যায়। তো ফলে ওই ট্যাক্সের পয়সাও কিন্তু আমার কাভার হয়ে গেছে, পকেট থেকে খুব একটা গুনতে হয়নি টাকা। এবং এইটি আমি এমন ভাবে করেছি রিলিজিয়াসলি, এবং বিশ্ববিদ্যালয়ের 4 বছরে কোনো কাজই আটকায় এই কারণ। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জি, এটা কি একটা আবাসিক পদ নয়? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকবে। আবাসিক দায়িত্বটা হচ্ছে রেজিস্ট্রার মহোদয়, এটা পরিষ্কার সব জায়গায়, তিনি সেখানে বসবাস করবেন। আর যদি আপনি বহির্বাংলাদেশে যান, তখন আপনি আনুষ্ঠানিকভাবে ছুটি নেবেন, এবং সেটি সমগ্র রেশন জানবে, কারণ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সম্মানীয়, তাদের সবার সুপারিশে এটি আপনার জনস্বার্থে সবাইকে জানানো হবে ওয়েবসাইটে। আচ্ছা, এই যে আপনি প্রতিদিন বিমানে যাতায়াত করতেন এত দূরে, প্রায় কয়েকশো মাইল দূরে, এখানে তো মনে করেন এটি 50 মিনিটের একটা ফ্লাইট বলতে পারেন। ফার্স্ট ফ্লাইট আমি অ্যাভেল করতাম, লাস্ট ফ্লাইট আমি অ্যাভেল করে চলে আসতাম। আচ্ছা, কোন উপাচার্য এভাবে বিমানে করে তার কর্মস্থলে প্রতিদিন যায়, এ ধরনের কোন উদাহরণ কি আপনার জানা মতে? আমার জানা মতে আগে পরে বিদেশে থাকতে পারে, আমাদের এখানে আমার জানা মতে নেই, কিন্তু সেটা আমি করেছি জনস্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে। কারণ এই যে প্রশিক্ষণগুলো আমি পরিচালনা করতাম উইথ ড্রেস কোড, সেগুলো কিন্তু করার জন্য নিবিড় সুপারভিশনটা প্রয়োজন ছিল। এখন ভবিষ্যতে সরকারকে বলতে পারতেন যে আমার ঢাকায় থাকা প্রয়োজন, তাহলে আমি উপাচার্যের আমি তো আমি প্রতিদিন তো অফিস করতাম রে ভাই, দিনের বেলা থাকতাম রংপুরে, রাতের বেলা ঢাকায় আমাদের লিয়াজ অফিসে এই কাজগুলো পরিচালনা করতে হতো নিবিড় সুপারভিশন। এবং এটি আমি গায়ে খেটে জানের উপর দিয়ে গেছে। এর ভিতরে 1.5 বছরের মতো করোনা ছিল, সেই সময়টা আমি গাড়ি দিয়ে যাতায়াত করেছি, কিন্তু বাকি কারণ ওটা করোনার ঝুঁকি ছিল, যেটা বদ্ধ জায়গায় এরোপ্লেনে আমি যদি। এই যে আপনি এত কষ্ট করলেন, এত কিছু করলেন, একটা মিশন নিয়ে গিয়েছিলেন যে বিউপির মতো এটাকে গড়ে তুলবেন, পুরো মেয়াদ আপনি ছিলেন, আপনি কি পুরো মেয়াদে বিউপির মতো এই ইউনিভার্সিটিকে করতে পেরেছেন? অনেকাংশে আমি যেমন ড্রেস কোড প্রবর্তন করেছিলাম, এবং একই রকমের টাই, জ্যাকেট, ট্রাউজার, শার্ট উইথ বেল্ট এন্ড অক্সফোর্ড শু। একজন সুইপারও সেটি পড়তে হতো, একজন লেকচারারকেও সেটি পড়তে হতো, কর্মকর্তারাও তো পড়তেন যারা প্রশিক্ষণার্থী ছিলেন, এবং তাদেরকে তাদের পয়সা দিয়ে এগুলো ক্রয় করতে হতো। মানে
বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে আমি এইসব জিনিস প্রবর্তন করিনি, তাদেরকে মোটিভেট করতে সক্ষম হয়েছিলাম। আচ্ছা আর তারা জানতেন যে এই একটি বিশ্ববিদ্যালয় যেখানে বিনা পয়সায়, অর্থাৎ উৎকোচ না দিয়ে চাকরি পাওয়া গেছে। আচ্ছা, ভর্তিও হওয়া গেছে। জি, ভর্তি হওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আমরা মোটামুটি প্রশ্নের জবাব পেলাম। আমি আরেকটা কমেন্ট পড়তে চাই। এটা লিখেছেন মিস্টার এনামুল হক। জি, তিনি লিখেছেন, আমি ওনার টক শো গুলো খুব মন দিয়ে শুনতাম, খুবই যুক্তি দিয়ে রাষ্ট্র ও আন্তর্জাতিক সমসাময়িক রাজনৈতিক ভাবনা তুলে ধরতেন। আজ যদি তার এহেন অপকর্মের প্রমাণ মিলে, জাতির দুঃখ রাগার পাত্র কোথায় পাবে? কি আর বলবো, চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় তেনা পেঁচানো কথা বলার রহস্য বুঝি এই। আপনি লক্ষ্য করবেন, উনি কিন্তু আপনাকে মোটামুটি দোষী সাব্যস্ত করে দিয়েছেন। তো এখানে আপনার প্রশংসা করা হয়েছে, আপনি ভালো বলতেন এবং এখনো আশা করি বলি। হ্যাঁ, কিন্তু উনি বলছেন যে আপনি মানে এইটা নাকি এই রহস্যের পেছনে আছে এই রহস্য। তো এই যে বিশ্বাস করে ফেললেন উনি একটা ঘটনা পরে, আমাদের দেশের দুদকের যে ইতিহাস এবং যে ঐতিহ্য, সেটা কি সবসময় আপনার মনে হয় যে দুর্নীতিকে নির্মূল করার জন্য তারা কাজ করে, নাকি সরকারের একটা টুলস হিসেবে কাজ করে আগের আমলে এবং এই আমলে? বরাবরই আমরা যে ঐতিহ্যটা দেখেছি তার একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, এবং তারা আবার হাতিয়ার হিসেবে মিডিয়া ট্রায়ালটাকে কাজে লাগায়, নানানভাবে মেলাইন করা, আপনার বিতর্কিত করা যে কোনো ব্যক্তিকে। তারা মনে করে এটা তাদের মৌরুষি পাট্টা। আচ্ছা, এত লোক থাকতে দুদক হঠাৎ করে আপনার বিরুদ্ধে লাগলো কেন, আপনার কি মনে হয়? আমার মনে হয় যেহেতু আমি বর্তমান সরকার এবং গত সরকারেরও আর্ডেন্ট ক্রিটিক ছিলাম, এবং আপনার খোলামেলা আমি কথা বলতে অভ্যস্ত, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার লোক না। একেবারে সরকার প্রধান থেকে শুরু করে আপনার সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, আমি খোলামেলাই তাদের আপনার ব্যবচ্ছেদ যেটাকে বলে সেটি করা পছন্দ করি। এই জন্যে যে তারা পাবলিক লাইফে এসছে। তারা যদি প্রাইভেট লাইফে থাকতেন আমার কিচ্ছু বলার নেই, এটা তার ডোমেইন। যখনই পাবলিক এক্সচেকারের টাকা আপনার পেছনে খরচ হচ্ছে, আপনি জনগণের করের টাকায় পেচেক পাচ্ছেন, তখন একজন নাগরিক হিসেবে আমার অধিকার আছে আপনাকে নিয়ে যে কোনো বিষয়ে আলাপ আলোচনা উত্থাপন করার, এবং সেটি ন্যায্য বলে আমি মনে করি। না, অনেকেই তো কথা বলে, আপনাকে কেন মামলা করা হলো? না না, আমাকে মামলাটা, আমি তো বললাম এটা লং ড্রন একটা প্রসেস। যেহেতু আমি সাবেক মন্ত্রী দীপু মনির ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম, তার এইসব অন্যায় আবদারগুলো শুনিনি, এবং তিনি আমার সঙ্গে অসহযোগিতা করার চেষ্টা করেছেন যাতে আমি সেখানে 4 বছর তেষ্টাতে না পারি, এবং ডগের টেনাসিটি নিয়ে আমি পরিশ্রম করে আমি কাজগুলো করেছি, এবং শেষ দিন পর্যন্ত আমি এই প্রক্রিয়া অব্যাহত রেখেছি। এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে রেসপন্ড করি। যেমন আমার ছাত্র আবু সাইদ, যাকে আমি ভর্তি করেছিলাম, তিনি যে মুহূর্তে মৃত্যুবরণ করলেন, 1 ঘন্টার মধ্যে আমি সেটা নিয়ে 3টি আন্তর্জাতিক অনলাইন চ্যানেলে আমি অ্যাংরি রিয়াকশন প্রদান করেছি। আমি সবার আগে শোকবাণী প্রদান করেছি, এটা জেনে শুনে যে তৎকালীন প্রধানমন্ত্রী কুপিত হতে পারে, কিন্তু আমি কেয়ার করিনি। আমার কাছে মনে হয়েছে আমি যদি তখন উপস্থিত থাকতাম অ্যাজ রানিং ভাইস চ্যান্সেলর, আমি ডক্টর জোহার মতো বুক পেতে দিতাম, বলতাম আগে আমাকে মারতে হবে, তারপরে আমার ছাত্র গায়ে হাত দেবে। আমি এই ফিলসফির মানুষ। না ঠিক আছে, আপনার কাজকর্ম আমরা বুঝতে পারছি, আপনি বিপ্লবী আছেন, সবই ঠিক আছে, প্রতিবাদী আছেন, সবই ঠিক আছে, কিন্তু আমার কথা হলো সরকার মামলা করার জন্য আপনাকেই কেন বেছে নিল বলে আপনি মনে করেন? দেখুন, আমাকে বেছে নেয়ার কারণ হলো আমি উচ্চ কণ্ঠ। বর্তমান যে সরকার, এই সরকারকে আপনার ক্ষমতায় আসার ক্ষেত্রে সরকার প্রধানের বরাবর আমরা তার বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছি, তার প্রশংসা করেছি, তার প্রতি অন্যায় হয়েছে সে বিষয়ে আমরা নিজেও সরব ছিলাম। পরবর্তীতে যখন দেখলাম যে আপনার প্রত্যাশা নিয়ে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, ক্ষমতায় আসবার ক্ষেত্রে ভূমিকা পালন করেছি, সেই সরকারকে আপনার সমর্থন করার কারণে বা প্রস্তুতিমূলক যে প্রক্রিয়াটি ছিল, সেই কারণে গত সরকারের আমলে মন্ত্রী দীপু মনির ইঙ্গিতে আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়েছে, এবং সেই মামলায় আমি 1.5-2 বছর লড়ে জয়লাভ করেছিলাম, খেয়াল করেন। এবং
এটি সবাইকে অবাক করেছিল যে আমি কেন স্ট্যান্ডটা নিলাম বা আমাকে কেন টার্গেট করা হলো। ওই একই কারণে এখনো অবাক করেনি, অনেকে এটাও বলেছেন আপনার সঙ্গে সেনাবাহিনীর একটা ভালো সম্পর্ক, সেটার জোরে আপনি পেরেছেন, এরকম কথা আমি অনেক শুনেছি। দেখুন, আমি একজন কমিশন অফিসার 2002 সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে আমি ধাপে ধাপে আপনার এই লেফটেন্যান্ট কর্নেল আমাদের যে র্যাঙ্ক সে পর্যন্ত উপনীত হয়েছি, এবং আপনার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে আর্মি উইং এর আমি একজন অফিসার, এবং আপনার মহামান্য রাষ্ট্রপতির আদেশে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, এবং আমি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার। সেই পার্সপেক্টিভ থেকে দেখলে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন ধরুন, আমি যেহেতু একটা সামরিক বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম, এবং সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল সেনা নৌ বিমান বাহিনীর যতগুলো প্রশিক্ষণ প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু তাদের সার্টিফিকেট গুলো সেখান থেকে লাভ করে, এবং এই সমগ্র বাংলাদেশ আমার যে পরিচিতি, আমার যে কর্মদক্ষতা, স্পৃহা সবকিছু মিলিয়ে আমার একটা গুডউইল তৈরি হয়েছে। এক, দ্বিতীয়ত আমি খুব কর্তব্যনিষ্ঠ এবং আপনার শৃঙ্খলা ভালোবাসা মানুষ, আর আপনার শিষ্টভাবে বেয়ারা কথাগুলো আমি বলে দিতে অভ্যস্ত। আর আমি ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি, শিক্ষক হওয়ার পরে শিক্ষক রাজনীতিতে আমি কখনো সক্রিয় ছিলাম না। আমি কখনো কোনো পদের জন্য নির্বাচন করি, আমাদের শিক্ষকদের যে এগুলো আছে সেইটাও একটা বড় প্রাইড। এবং ব্যক্তিগত জীবনে আমি ভোটাধিকার প্রয়োগ করি জনস্বার্থে, একটা বিরল প্রজাতির পানীয় যদি থাকে এই ক্যাটাগরি, সেটা তো সবাই আমাকে সাসপেক্ট করবেন। আর আরেকটা বিষয় যেটা আমি মেনটেন করি, শিষ্টাচার। আমি আজ পর্যন্ত কাউকে রাজাকার সম্বোধন করিনি, আজ পর্যন্ত কাউকে স্বৈরাচার সম্বোধন করিনি, আজ পর্যন্ত কাউকে ফ্যাসিস্ট সম্বোধন করিনি, এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দ্বয় যারা নারী ছিলেন তাদেরকে আমি একেবারে যেটাকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী এখনো বলি। ঠিক আছে, এটা আপনার শিষ্টাচার আমরা জানলাম। আমি এখন শেষ প্রশ্নটা আপনাকে করব। আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন শেখ হাসিনার শাসন আমলে। শেখ হাসিনার শাসন আমলে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, আমাদের একটা কমন ধারণা আছে, একটা পাবলিক পারসেপশন আছে যে সরকারের কতটা অনুগত হলে ভিসির মতো একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়া যায়। আপনি সেরকম একটা পদে পুরো মেয়াদে ছিলেন, আপনি অনুগত ছিলেন কিনা দ্বিমত করে। আচ্ছা, সেটা হতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আপনি পুরো মেয়াদে ছিলেন, এবং আমার প্রশ্নটা হলো, এই যে ওনার আমলে ভিসি ছিলেন, অনেকে মনে করেছেন যে আপনি ওনার কাছ থেকে সুবিধাপ্রাপ্ত অথবা ওনার লাইনের লোক। ওনার আমলে ভিসি হওয়া নিয়ে আপনার মধ্যে কি কোনো ধরনের অপরাধবোধ কাজ করে? ডেফিনেটলি না। এই জন্যে যে আমাকে এই প্রতিষ্ঠানটি স্যালভেজ করার জন্য পাঠানো হয়েছিল, এবং সশস্ত্র বাহিনী পরিচালিত যে বিশ্ববিদ্যালয়টি বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এই মডেলটা যাতে সামনে আমরা সেখানে কার্যকর করতে পারি, রাজনৈতিক বিবেচনায় সেখানে পাঠানো হয়। পাঠানো হয়েছে একটা রুগ্ন বিশ্ববিদ্যালয়কে আপনার সুস্থ করবার জন্য। সঙ্গে আরো 3 জন সামরিক অফিসার ছিলেন, তারা ফুল ফ্লেজেড আর্মি থেকে আসা ব্যক্তি, অবসরপ্রাপ্ত। জি, অনেক ধন্যবাদ জনাব ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। প্রিয় দর্শক, ধন্যবাদ। আপনারা শুনলেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। ওনার বিরুদ্ধে যে দুদকের যে মামলা, সেই মামলা নিয়ে মিডিয়ায় লেখালেখি, মিডিয়ায় প্রচার, এবং যেটাকে উনি অনেকটা মিডিয়া ট্রায়াল হিসেবে অভিহিত করছেন, এবং সেগুলো নিয়ে অনেক বিশিষ্ট ব্যক্তিদের যে মতামত, সে সমস্ত বিষয়ে ওনার অবস্থানটা উনি ক্লিয়ার করতে চেষ্টা করেছেন। আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি মনে করেন? আমি ধরে নিচ্ছি আপনারাই বিচারক, আপনারাই ওনার যুক্তিগুলি শোনেন, ওনার বিরুদ্ধে অভিযোগগুলি শোনেন। আমাদের কাজ ছিল আপনাদের সামনে ওনাকে উপস্থাপন করা, এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি ওনার বিরুদ্ধে উত্থাপিত প্রায় সকল অভিযোগই ওনাকে বলার। তারপরেও 2-1টা বাদ থাকতে পারে। যদি আরো কোনো অভিযোগ আপনাদের কাছে থাকে ওনার নামে, সেগুলো প্লিজ আমাদেরকে লিখে পাঠান। আমরা সেগুলো আগামী অনুষ্ঠানে ওনাকে আরো একবার করতে চাইব। উনি যদি সেই জবাবদিহিতার মুখোমুখি হতে না চান, তখন আপনাদের যা মনে হয় আপনারা মনে করেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।